একটা মোরাটার পেনাল্টি সবাই সেভ করে। আর ফাইনালে এইভাবে বলা তো যাবে না। এটাতে একই সঙ্গে মানে ল্যাংলে পুরো সরে গিয়ে আরেকটা অ্যাসিস্ট করেছে। বাই প্রোডাক্ট একজনের বল আরেকজনের পজিশনিং এই দুটো মিলেছিল। সেখান থেকে আমারও মনে হয় গেম রিডিং বা ম্যাচ রিডিং, সাবস্টিটিউশন, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এসব নিয়ে ওলে হ্যাজ স্টিল আ লং ওয়ে টু গো। থেকে ফলো করছি, মানে দেখতে টম ক্রুজের মতো আমায় লাগে। আমি জানি কম বয়স, কিন্তু লাগে যথেষ্ট বয়স আমার। নমস্কার, ইউরোপিয়ান ফুটবলের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু আলাদাভাবে আমাদেরকে দেখতে পাচ্ছেন যে আজকে সুপ্রদীপ নেই, সুপ্রদীপের একটু শরীর খারাপ, তো অতএব আমারও একটুখানি ইয়ে রয়েছে। কিন্তু আজকে আমি, দেবপম, আমার সাথে কৃষ্ণেন্দু এবং রিতম, আমরা তিনজন আপনাদেরকে নিয়ে আসছি এই সপ্তাহে ইউরোপিয়ান ফুটবলে কি কি ঘটনা ঘটেছে এই উইকেন্ডে, সেগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রচুর ঘটনা ঘটেছে। আমরা শুক্রবারের যে শোটা করেছিলাম সেখানে একজন ম্যানেজারকে প্রায় আমরা স্যাক করিয়েই দিয়েছিলাম। কৃষ্ণেন্দু তো মানে জাস্ট বসেছিল যে মানে ইয়েটা পড়বে, মানে লেটার হেডে স্ট্যাম্পটা পড়বে, কিন্তু ভাগ্যক্রমে একটা অন্যরকম স্যাকিং হয়ে গেছে। তো আমরা সেই এল স্যাকিকো নিয়েও একটু কথা বলবো, কিন্তু প্রথমে আমরা চলে যাব আমাদের সেই সেকশনটায়, যে সেকশনটার নাম হচ্ছে ম্যাচ অফ দ্য উইক। এবারের ম্যাচ অফ দ্য উইকে আমরা ইপিএল থেকে যে ম্যাচটাকে বেছেছি সেটা হচ্ছে ম্যান সিটি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সাথে খেলেছিল, এবং ডিটেলস কৃষ্ণেন্দু বলবে। প্যালেস খুব একটা আর্লি গোল পায়, যেটা উইলফ্রেড জাহা একটা কাউন্টার অ্যাটাকে উইলফ্রেড জাহা স্কাফ করে শটটা, কিন্তু এত কর্নারে মেরেছিল যে বলটা ঢুকে যায়। আর সেকেন্ড গোলটা ঠিক খেলার শেষের দিকে গ্যালাগার গোলটা করে, কিন্তু মাঝখানে খেলাটা যা হয়েছে প্যালেসের অ্যাটাকিং থ্রেট সিটির এগেইনস্টে খুব বেশি ছিল। কাউন্টার অ্যাটাকে সিটি স্ট্রাগল করছিল। তারপরে ঠিক হাফ টাইমে লাপোর্তে রেড কার্ড খেয়ে বেরিয়ে যায়, যেটা একটু দাইসি রেড কার্ড। এবার রেফারি জাজ করেছিল যে হি ওয়াজ থ্রু অন গোল, সো যেহেতু রাগবি ট্যাকেল করেছে ওটা একটা রেড কার্ড, কিন্তু ওটা 50-50 ডিসিশন, সিটির ফরেও যেতে পারতো। ওই রেড কার্ডটা খাওয়ার পরে এবার সিটির প্রবলেমটা হলো সিটির যে ওই স্ট্রাইকারের একটা মার্কসম্যানের অভাব, সেটা এই কিছু ম্যাচে দেখা যায় যখন গোল আসছে না। ওই যে আগে সার্জিও আগুয়েরো যখন সিটিতে ছিল তখন সিটি এরকম অনেক ম্যাচ বার করেছে, সিটি খুব একটা ভালো খেলছে না, কিন্তু বাইরে গিয়ে ফট করে একটা গোল, সার্জিও আগুয়েরো একটা চান্স পেয়ে গোল ক্রিয়েট করে চলে। এখানে চান্স অনেক ক্রিয়েট হচ্ছে কিন্তু গোল সেই লেভেলে হচ্ছে না। সেটা সেই প্রবলেমটা সিটির এই বছর সিটিকে বেশ ব্যথা দেবে থ্রু আউট দ্য লিগ সিজন। আর প্যালেসের জন্য প্যালেসের গেম প্ল্যান খুব সুন্দর, একদম ডিফেন্সিভ খেলে না। প্যাট্রিক ভিয়েরার আন্ডারে একটা মানে ডিফেন্স থেকে বিল্ড আপ করার চেষ্টা করে, কাউন্টারে খুব থ্রেটনিং, কিছু সুন্দর ফরওয়ার্ড আছে প্যালেসের, কিছু স্কিলফুল মিডফিল্ডার্স আছে। আর প্যাট্রিক ভিয়েরা মনে হচ্ছে যে টিমটাকে সাজিয়ে নিয়েছে। টিম যেটা বলা হয় দ্য প্লেয়ার্স আর বাইং ইনটু হিজ মেথডস। সো ভিয়েরা মোরাললেস একটা ভালো স্টার্ট করেছে। আর সিটির জন্য এটা একটা বড় রেজাল্ট, কেন কি প্যালেসের মতো টিমকে হোমে সিটি 3 পয়েন্ট পাবে এটা এক্সপেক্টেড। আর এই সিজন যেরকম টাইট লিগ হবে, তাতে এরকম পয়েন্ট ড্রপ করা এন্ড অফ দ্য সিজন তার মাসুল ভুগতে পারে সিটি।
একটা পয়েন্ট বলি, এই ম্যাচটা আমি কিছুটা দেখেছি, নট নেসেসারিলি এই ম্যাচটা স্পেসিফিক, কিন্তু এই সিজনের শুরু থেকে কেভিন ডিব্রয়নের ফর্মটা একটু পড়তির দিকে। এবার সেটা কতটা পড়তির দিকে হয়তো কামব্যাক করবে আবার, ইনজুরিটার জন্য আর্লি সিজন বেশ কিছুদিন ইনজুরিতে আউট ছিল। তারপরে বেলজিয়ামের হয়ে নেশনস লিগটাও খুব একটা ভালো খেলেনি। আর তারপরে এই কয়েকটা ম্যাচও পেপ কিছুদিন আগে একটা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পরে বলেছিল যে ডিব্রয়নে নিডস মিনিটস। তো তারপরেও একটা ম্যাচে ড্রপ করে রেস্ট পায়, যেটাই বলবে। আর তারপরে এই ম্যাচটা তো আমি বেশ কিছুটা দেখলাম, মানে ডিব্রয়নেকে এতটা ইমপ্রেসাইজ স্পেশালি পাসিং এ, ফাইনাল পাসে, শটেও খুব একটা দেখি না, তো এটা একটু সারপ্রাইজিং লাগছে। ডেব্রয়নেকে পেপ বলেছে ডেব্রয়নে ইজ ট্রাইং টু হার্ড, এবার হি ইজ ট্রাইং টু মেক থিংস হ্যাপেন, যেটা মাঝে মাঝে অনেক প্লেয়ারদের হয়। মাঝে বেস্ট প্লেয়াররা যখন ভালো খেলে তখন হচ্ছে মনে হয় সিমলেসলি খেলছে, কিন্তু পেপের এটা মত যে ডেব্রয়নে ইজ ট্রাইং টু হার্ড। আমরা মানে ইপিএল এর আরো একটা রেজাল্ট এর পরের আমাদের সেকশনে কথা বলবো, কিন্তু আমরা কি একটা জিনিস, একটা স্ট্রাইকিং একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইপিএল এর যারা টপ থ্রি ডগস যেটা বলি, চেলসি, লিভারপুল এবং সিটি। চেলসি হয়তো কম, কিন্তু এরা বড় বড় দলগুলোকে বড় বড় ব্যবধানে হারিয়ে দিচ্ছে, কিন্তু তারপরে একটা আনকোরা বটম হাফ দলের কাছে গিয়ে মানে হয় ড্র করছে বা ড্র করতে মানে হাঁটতে হাঁটতে ড্র করে দিচ্ছে। এটা কিসের লক্ষণ? এটা কি ইনকনসিস্টেন্সির লক্ষণ, নাকি ইপিএল এর তলার দলগুলো এক সপ্তাহ সময় পেয়ে, মানে ওদের মানে ইউরোপে খেলার অতটা চাপ নেই বলে তারা কি মানে ট্যাকটিক্যালি আরো অ্যাসিওর্ড হয়ে খেলতে পারছে, নাকি এটা জাস্ট বেসিক্যালি হয়ে গেছে একটা মানে তালে গোলে হয়ে গেছে? এরকম একটা রেড কার্ডও ছিল, প্লাস একটা ভিএআর গোলও আর কি মিস করেছে ম্যান সিটি, তো সব তালে গোলে আর কি হয়ে যাচ্ছে। কিন্তু এটাই কিন্তু একমাত্র লস নয়, মানে ম্যান সিটি এর আগেও আরো কয়েকটা এরকম মানে আরো একটা বোধহয় এরকম লস ছিল ইয়েতে। না, আমার মনে হয় ইপিএল এর ছোট দলের প্যালেসের কাছে হারটা একটু শকিং, কিন্তু ব্রাইটন যে লিভারপুলের কাছে কি পয়েন্ট নিয়ে এসছে আমি খুব একটা বেশি সারপ্রাইজ না তাতে। আর ইপিএল এর ছোট দলের মধ্যে আর বড় দলের মধ্যে পার্থক্য কমছে কিনা আমার মনে হয় না, কেন কি যেই লেভেল অফ পয়েন্ট দরকার লিগ জেতার জন্য, যে 95, 96, 97 এই পয়েন্ট পেলে অ্যাবভ 90 হলে লিগ জিতবে, সেটা প্রুভ করে যে টপের দিকে কম্পিটিশন খুব ভালো, কিন্তু লোয়ার এন্ডের টিম গুলো আস্তে আস্তে দিন দিন খারাপ হচ্ছে। তাতে মানে স্ট্যাটিস্টিক্যালি দেখলে লাস্ট 5-6 বছরে যে গ্যাপটা বেড়েছে টপ 4 আর লেটস সে রেস্ট টপ তোমার বটম 10 এর মধ্যে, সেটা বোঝা যাবে যে গ্যাপটা বেড়েই চলে থাকে, কমছে না। তো আমার মনে হয় না এগুলো, এই কিছু রেজাল্ট অ্যাভারেশনস হয়, এগুলো কোনো ইন্ডিকেটর না যে গ্যাপ কমছে ছোট দল আর বড় বড় দলের মধ্যে। আর একটা কথা হচ্ছে, আমরা সাধারণত এই এই সত্যটাই বিশ্বাস করি যে সেই দলই লিগ জেতে যারা ওই নিজেদের মধ্যে ওইগুলোর কি হলো না হলো ঠিক আছে, কিন্তু অন্য যে টিমগুলো আছে তাদেরকে হারাতে পারে। মানে হয়তো টপ 3টে কি টপ 4টে টিম যারা আর কি স্কুডেটো ফাইট বা চ্যাম্পিয়নশিপ ফাইটের মধ্যে বা প্রিমিয়ার লিগ ফাইটের মধ্যে রয়েছে, তাদের মধ্যে ড্র হলো, জিতলো, হারলো, যাই হলো, কিন্তু বাকি যে 16টা 17টা টিম আছে তাদেরকে হারাতে পারে ঘরে এবং বাইরে। তো সেই হিসেবে কি সিটি এবং লিভারপুলের একটুখানি দুর্বলতা দেখা যাচ্ছে? প্রিমিয়ার লিগের সেটা চেলসি খুব ভালো করছে, ছোট দলগুলোকে হারাচ্ছে, কিন্তু প্রিমিয়ার লিগে লাস্ট 2 বছরে দেখা গেছে যে টপ 4 এর ফাইটটাই ফাইনালি ডিসাইড করছে, কারণ কি বাকি সবাইকে হারাচ্ছে। লিভারপুল সিটি সবাইকে হারাচ্ছিল, এবার চেলসি সবাইকে হারাচ্ছে। কিন্তু আমার মনে হয় না এবার হ্যাঁ বটম যখন ওই এন্ডে এত টাফ ফাইট হয় তখন ইউ হ্যাভ টু মেক শিওর যে প্যালেসের অ্যাওয়েতে গিয়ে পয়েন্ট ড্রপ করেছে, ঠিক আছে হতেই পারে, বাট হোম ম্যাচ প্যালেসের কাছে হারা ইটস প্রিটি রেজাল্টটা খারাপ। আর যদি আমি অন দ্য টপ মানে আমি যদি জাস্ট বাইরে থেকে দেখি লিভারপুল ব্রাইটন ম্যাচও লিভারপুলের যেটা উচিত, কিন্তু ব্রাইটন সেদিনকে খুব ভালো খেলেছে, মানে তার কোনো ডাউট নেই, মানে লিভারপুলকে চাপে রেখেছিল। ইভেন জর্গেন ক্লপ ম্যাচটার পরে বলেছিল যে সেকেন্ড হাফে আমার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে দে ওয়্যার ফাইন্ডিং ব্রাইটন রিয়েলি টাফ, সেটা মানে বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে। সো আমার মনে হয় না রেজাল্টটা বাইরে থেকে আনএক্সপেক্টেড, বাট ব্রাইটনের যা ফর্ম এখন পর্যন্ত গেছে ইটস নট রিয়েলি আনএক্সপেক্টেড। এবার আমরা একটু লালিগার দিকে আসি। লালিগায় এই গত সপ্তাহের মাঝামাঝি একটা ইন্দ্রপতন ঘটে, রোনাল্ড কুমানকে সরিয়ে দেওয়া হয়।
সরিয়ে জানি না আমরা জাবি আসবে কিনা, আমরা সবাই অন্তত 80-90% শিওর হয়তো জাবি আসবে। কিন্তু এই আজকের ম্যাচটা মানে এই সপ্তাহের ম্যাচটা খেলে হচ্ছে সার্গি বারহুয়ানের আন্ডারে ঘরের মাঠে আলাভেসের সাথে। রিতম কেমন দেখলি খেলা? সেরকম কিছু ইমপ্রুভমেন্ট নেই, মানে ম্যাজিক্যালি তো কিছু হবে না, তো সেরকম এক্সপেক্টেডও ছিল না যে কিছু হবে। বাট ম্যাচটা ড্র হয়েছে, হোম ম্যাচ, জেতা উচিত ছিল আলাভেজের সঙ্গে। বলা যায় যে জেতার মতোই খেলেছে, কিন্তু ওই লাস্ট কিছু ম্যাচ ধরেই, যেটা ক্লাসিকো থেকেই শুরু হয়েছে, হয়তো বার্সা প্রতিটা ম্যাচই আমি যদি ধরি, ক্লাসিকোটা, তারপর রায় ভালেকানো অ্যাওয়ে, এবং তারপর ডেপোর্টিভো আলাভেজ হোম, এই তিনটে ম্যাচেই হয়তো বার্সা মার্জিনালি বেটার টিম। 80% পজিশন, 16টা গোলে অ্যাটেম্প্ট। হ্যাঁ, এবং এক্সপেক্টেড গোলসও ডবলের বেশি আলাভেজের থেকে। তো সেটা আমি এই বলছি যে এই তিনটে ম্যাচেই মার্জিনালি কেন একটু হালকা হলেও বেটার টিম বার্সা। কিন্তু গোল স্কোরিং নিয়ে সমস্যা হচ্ছে অবভিয়াসলি। এই ম্যাচ থেকে একটা বড় ধাক্কা হচ্ছে সার্জিও আগুয়েরো হাফ টাইমের আগে ইনজিওর্ড হয়ে বেরিয়ে যায়। ইনজিওর্ড বা এটাকে ইলনেস বলা যায়, একটা হার্ট রেট বেড়ে যায়, তো মানে ওটা একটা মাঠে বাজে সিচুয়েশন তৈরি হয়েছিল। হঠাৎ বুকে হাত দিয়ে শুয়ে পড়ে। ম্যাচের পর হসপিটাল নিয়ে যাওয়া হয়, এবং গতকাল রিপোর্ট এসছে যে 3 মাস ইভ্যালুয়েট করা হবে, তো 3 মাস আগুয়েরো মাঠের বাইরে, তো আরেকটা ধাক্কা। ম্যাচ নিয়ে বলতে গেলে মেমফিস ডিপে একটা অসাধারণ গোল করে 50th মিনিটে বক্সের বাইরে থেকে টপ কর্নারে। কিন্তু এগেন বার্সার ডিফেন্স এত খারাপ, মানে 50 মিনিটে গোল হয়, 53 মিনিটে সেই গোলটা 1-1 হয়ে যায়। তো মোটামুটি এইটা হচ্ছে যে অপোনেন্টের ফার্স্ট শট অন টার্গেট বার্সা জেনারেলি গোল খেয়ে যাচ্ছে। তো সেখানে ডিফেন্স, গোলকিপার সবাই কালপেবল, ইভেন ডিপ মিডফিল্ডও। বাট শেষের দিকে একটা একটা পজিটিভ আমি বলবো, যেটা কোমানের আন্ডারে ওই ক্রস স্প্যামিংটা হচ্ছিল, যে ম্যাচ ড্র থাকলে বা হারলে মানে লুক ডিয়ংকে নামিয়ে দেওয়া, পিকে কে স্ট্রাইকার করে দেওয়া, করে তারপর মানে দুটো উইং থেকে গুচ্ছ গুচ্ছ ক্রস তোলা, সেটা বন্ধ হয়েছে। মিডল দিয়ে খেলার চেষ্টা করেছে, লাস্টে জেতার মতো চান্সও পেয়েছিল আলেহান্দ্রো বাল্ডে, লেফট ব্যাক জোডি আলভার বদলে নামে, সে একটা ভালো চান্স পেয়েছিল শেষে মেমফিস ডিপায়ের পাস থেকে, বাট মিস করে। কুটিনিও ফুটবল খেলা উচিত নয় 2021-এ, মানে কোনো ক্লাবের, কোনো টপ ক্লাবেরই খেলা উচিত নয়। ও নাকি ব্রাজিলের হয়ে আবার কল আপ পেয়েছে, কেন আমি জানি না, কারণ মানে ম্যাচেও 50 মিনিট মাঠে ছিল, প্রত্যেকটা বল নষ্ট করেছে, যত কটা বল পেয়েছে পায়ে হয় উড়িয়ে দিয়েছে, একটা ফ্রি কিক অনেক উপর দিয়ে মেরেছে। তো ওভারঅল খেলা খুবই খারাপ ছিল। কুটিনিও ওয়ার্স্ট প্লেয়ার আমি বলবো বার্সার অন দ্য পিচ সেদিন। আর একটা পজিটিভ দিক, রিকুইচ 20 to 22 মিনিটস পেয়েছে। তো এগুলো কিছু পজিটিভ দিক, পজিটিভ গুলো খুবই কম, বাট ওভারঅল পারফরমেন্স আমি বলবো একটু বেটার ছিল, তাছাড়া আর কিছু সেরকম না। ঘরের মাঠে একটা দল 17 নম্বর দলের সাথে খেলছে, তাতে 80% পজিশন রেখেও 1-1 হচ্ছে, তারপরে তুই বলছিস কিছুটা ভালো। তো প্রেডিকশন কিন্তু ছিল যে এই টিম এবারে কিন্তু টপ 3-তে ঢুকে যাবে। জাভি আসছে, জাভি তো এখনো আসেনি। জাভির সাথে সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল যে এই হ্যাঁ, এখনো গেলে টপ 3-তে ঢুকে যাবে। হ্যাঁ, আমি বলছি মানে টপ 3 হয়তো হতে পারে, এখন তো সিজনে অনেকটা বাকি। বাট গোল স্কোরিং একটা হিউজ ইস্যু, ডিপায়ে গোল করেছে বেশ কিছু ম্যাচ পরে, বাট আগুয়েরোর ইনজুরিটা আবার এই কয়েকটা ম্যাচের রানে হয়তো আগুয়েরো একটা রিদেমে আসছিল কিছুটা, বাট গোলটা তো চেনে, তো মানে ওভারঅল পারফরমেন্স ভালো না হলেও আগুয়েরোর থেকে গোলটা এক্সপেক্টেড, তো সেটাও এখন গেল। তো কিছু মানে এই হার্ডলস গুলো টপকাতে হবে আস্তে আস্তে। ইন্টারন্যাশনাল ব্রেকের পরে হয়তো জাভি চলে আসবে, তো দেখা যাক। বার্সেলোনা আমি জানিয়ে রাখি এই মুহূর্তে মানে টপের থেকে হচ্ছে -9, আর টপ 4-এর থেকে মানে 4th পজিশনে যে দলটা আছে তার থেকে হচ্ছে -6। তো হ্যাঁ, টপে না যেতে মানে টপ actually না যেতে পারলেও টপ 4-এ হয়তো ঢুকে যেতে পারে। একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি একটা স্ট্যাট দেখলাম যে বার্সার এখন 16 পয়েন্ট। তো বার্সা এখন ইয়ে থেকে মানে মোটামুটি রিলিগেশন জোন থেকে যা পয়েন্টের ডিফারেন্সে আছে, টপ 4-এর থেকেও মোটামুটি সেম ডিফারেন্সে আছে। বাহ, দুটো এটা থেকেই একটা 6 পয়েন্ট, দুটো থেকেই 6 পয়েন্ট দূরে। এটা একটা ভালো ভালো লক্ষণ।
যে মাঝামাঝি একদম মিডল অফ দ্য পিচ রয়েছে। আচ্ছা এবার আমরা পজিশনটাও নয়, একদম মাঝামাঝিটা। প্রচুর খিল্লি করছি বার্সেলোনা নিয়ে, কিন্তু জানি না দলটা কোথায় যাবে। তবে যে দলটা কোথাও যাচ্ছে না সেটা দল, সেই দলের নাম হচ্ছে জুভেন্টাস। জুভেন্টাস এর আগের ম্যাচে ঘরের মাঠে প্রথমবার সাসুলোর কাছে হেরেছিল। আশা করা হচ্ছিল সেটা হচ্ছে একটা ব্লিপ, এবং ভেরোনার সাথে যখন খেলাটা পড়বে তখন কিন্তু ভেরোনার সাথে তখন তাদের কিন্তু আশা করা হচ্ছিল জিতবে। আচ্ছা একটু ভেরোনা সম্বন্ধে বলে নি। আমি জানি কৃষ্ণেন্দু, রিতম এরা সেই, আমি যখন প্রথমের ক্যাগলিয়ারি এবং ভেরোনা নিয়ে একদিন বলেছিলাম যে তাদের নতুন ম্যানেজার আসার পরে তারা প্রথম ম্যাচটাই কিভাবে জিতেছে বা ড্র করেছে, সেটা নিয়ে তখন আমাদের একটাখানি ইয়ে হয়েছিল। কিন্তু এই ভেরোনার যে ম্যানেজার তার নাম হচ্ছে ইগর টুডর। ইগর টুডর ক্রোয়েশিয়ার খেলোয়াড় ছিলেন। ইগর টুডরের আরো একটা পরিচয় আছে। ইগর টুডর ইটালিতে যা খেলেছে ম্যাক্সিমাম টাইম জুভেন্টাসে খেলেছে। ইগর টুডরের একটা তৃতীয় পরিচয় আছে। ইগর টুডর গত বছর আন্দ্রিয়া পির্লোর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল। তো যে আন্দ্রিয়া পির্লোকে গত বছর জুভেন্টাস একটা এক্সপেরিমেন্টাল ম্যানেজার হিসাবে রেখেছিল, সেই আন্দ্রিয়া পির্লো কিন্তু গত বছর এই সময় জুভেন্টাসকে টপ 4 এর কাছাকাছি রেখেছিল। আজকে জুভেন্টাসের যা ফলাফল তাতে জুভেন্টাস মোটামুটি ধরে নেওয়া হচ্ছে যে স্কুডেট্টো রেসের বাইরে, কেননা স্কুডেট্টো রেসের যা জুভেন্টাসের থেকে এখন 1 নম্বরে যে দল দুটো রয়েছে তাদের গ্যাপ হচ্ছে 16 পয়েন্ট। 16 পয়েন্ট হয়তো মেকআপ করা যাবে না। টপ 4 এর যে দলটা রয়েছে, মানে 4th পজিশনের যে দলটা রয়েছে, তার সাথে যদিও জুভেন্টাসের গ্যাপ হচ্ছে মাত্র 4 পয়েন্টের, তো আশা করা যায় জুভেন্টাস এই গ্যাপটা মিট করে নিতে পারে। এই খেলাতে কি হয়েছে সেটা যদি বলতে যাই, প্রথমেই বলতে হবে জিওভানি সিমিওনের কথা। জিওভানি সিমিওনে গত দুটো ম্যাচে এইটা নিয়ে 6 নম্বর গোল করলো। এর আগের ম্যাচে 4টে গোল করেছিল আর এই ম্যাচে 2টো গোল। জিওভানি সিমোনের গোলের এক্সজি হচ্ছে 2.5 এক্সজি নিয়ে 6 গোল করেছে। হ্যাঁ মানে মানে আরো গোল করতে পারতো। মানে এটা নেহাত মানে অ্যালেগ্রির কপাল ভালো ছিল বলে তাই হয়তো এই গোলগুলো হয়নি। দ্বিতীয় যে জিনিসটা এখানে বলতে হবে সেটা হচ্ছে যে অ্যালেগ্রি কে নিয়ে আসা হয়েছে জুভেন্টাসে একটা স্টেবিলিটি দেওয়ার জন্য, একটা আইডেন্টিটি দেওয়ার জন্য। কিন্তু এই গত 10টা ম্যাচ জুভেন্টাস খেলেছে তাতে যে 4-4-2 খেলাচ্ছে, রাবিওকে উইঙ্গার, তারপরে কিয়েসাকে মাঝমাঠের ভেতর দিকে ঢুকিয়ে খেলাচ্ছে, তারপরে লোকাতেলিকে অ্যাজ আ ডিপ লাইং প্লে মেকার খেলাচ্ছে, এগুলো একটাও কিন্তু মানে কাজে লাগছে না। রাবিওকে উইঙ্গার তো ডেশম্পো খেলায় না। হ্যাঁ মানে আর দেশম খারাপ ম্যানেজার। এবার মানে বেসিক্যালি আলেগ্রি, ফাবিও ক্যাপেলো একটা কমেন্ট করেছিল যে ফাবিও ক্যাপেলো বলেছিল যে আমি আলেগ্রিকে বলেছিলাম যে তুমি জুভেন্টাসের সেকেন্ড টার্ম যেও না, কেননা ওদের দলটা ভালো নয় এবং যা দোষ কিন্তু তোমার ওপরেই পড়বে। তবে দোষ দিয়ে তো লাভ নেই, কেননা জুভেন্টাস কিন্তু আলেগ্রিকে 5 বছরের জন্য ম্যানেজার করেছে, মানে 5 ইয়ার্স কন্ট্রাক্ট দিয়েছে এবং 5 ইয়ার্স কন্ট্রাক্ট 5 কি বলে 7 মিলিয়ন, তো 35 মিলিয়ন তো এখানেই ঢুকে গেছে, না সরি 5 মিলিয়ন পার ইয়ার, তো এখানে 25 মিলিয়ন তো এখানেই ঢুকে গেছে। তো অতএব জুভেন্টাসে এই মুহূর্তে আলেগ্রি আনস্যাকাবেল ম্যানেজার। কিন্তু যেরকম পারফরমেন্স হচ্ছে তাতে জানি না কতদিন এরকম চলবে। আর দলটাকে এখন ওরা মানে মানে একটা যেহেতু এরকম পরের পর হার হচ্ছে, সেই জন্য ওদেরকে এখন আর বাড়ি ফিরতে না দিয়ে ওদেরকে জুভেন্টাসের যে ট্রেনিং গ্রাউন্ড সংলগ্ন জায়গা সেখানেই রাখা হয়েছে। বেসিক্যালি ওই যেমন ওই যে প্রি সিজনে যেরকম করা হয় সেই রকম, এটাকে বলে ইন রিটারিও। তো জুভেন্টাসও ঠিক রিতম তুই যেরকম বললি 9 নম্বর পজিশনেই আছে। 17 নম্বর পজিশনে যে দল আছে তার থেকে জুভেন্টাসের গ্যাপ হচ্ছে ওই কি বলে 7 পয়েন্টের।
আর 1 নম্বর দলের সাথে তো আমি গ্যাপটা বললামই 16 পয়েন্টে। মানে জুভেন্টাসের নিজেদের পয়েন্ট 15, কিন্তু ডবল করলেও তার ফার্স্টের সাথে গ্যাপ হচ্ছে না। তো এই বছরটা কিন্তু জুভেন্টাসের জন্য একটা বিশাল বড় একটা ইয়ে হতে চলেছে। যদি জুভেন্টাস টপ 4 এ না থাকে তাহলে কিন্তু একটা দলটা কিন্তু একটা ফ্রি ফলের মধ্যে চলে আসবে। আর মাঝমাঠে যে একদমই কোয়ালিটি নেই, এটা গত বছর আন্দ্রেয়া পির্লো বলেছিল, তার আগের বার মন্থিও সারি বলেছিল। দলটাকে টেনে নিয়ে যাচ্ছিল হচ্ছে রোনাল্ডোর প্রত্যেক বছর 25টা কি 30টা করে গোল। এবার রোনাল্ডো যখন চলে গেছে তখন গোল করার যে লোক, আলভারো মোরাতা, মইজে কিন, পাওলো দিবালা এবং ফেদেরিকো কিয়েসা, তারা সম্মিলিত গোল এই মুহূর্তে করেছে হচ্ছে টোটাল গোল বোধহয় করেছে হচ্ছে 10টা কি 12টা। অলরেডি বলে বারে বেশি মারছে আজকাল, গোল তো হচ্ছে বারে, একবার ক্রস বারে মারে, একবার সাইড বারে মারে, গোল ঢুকছে না। আর জুভেন্টাস বোধহয় এবার ওয়েস্টার্ন ম্যাকিনিকে বলে দেবে যে ভাই তুমি কিন্তু কোনো গোল করো না, কারণ গত ম্যাচে সাসুওলোর এগেনস্টেও ওয়েস্টার্ন ম্যাকিনি গোল করেছিল, তারপরে 2-1 হেরে যায়। আর এই গত আগের দিনের ম্যাচটাতে ভেরোনার সাথেও ওয়েস্টার্ন ম্যাকিনি গোল করেছে, আবার 2-1 হেরে গেছে। তো ওয়েস্টার্ন ম্যাকিনিকে বোধহয় বলবে তুমি বল পেলে বাইরে মেরো, গোলে মেরো না, বা অন্য কাউকে দিয়ে দিও। আমার একটা কোয়েশ্চেন আছে, নট স্পেসিফিক্যালি এই ম্যাচটা নিয়ে, কি জুভেন্টাস নিয়ে। আর্থুর মেলোর স্ট্যাটাস কি এখন জুভেন্টাসে? মানে যখন যখন অনেক ফাইন্যান্সিয়াল কারচুপি করে পিয়ানিককে বার্সেলোনাতে দিয়ে আর্থুরকে নিয়ে আসা হয়েছিল, তখন ভাবা হয়েছিল যে একটা ইয়াঙ্গার প্লেয়ার পাচ্ছি এবং সেই ইয়াঙ্গার প্লেয়ারটা বোধহয় দৌড়াতে পারবে অনেক বেশি, এবং মানে একটা মডার্ন ডে মিডফিল্ডার পাবো যার যার মানে একটা খুব ভালো দৌড়ে আর কি ইম্প্যাক্ট রাখতে পারবে। কিন্তু এক তো ইনজুরি প্রবণ, আর শুধু দৌড়ালে তো হয় না, পাসিংটাও জানতে হয়, মিডফিল্ডারকে খেলা বাড়ানোর ক্ষমতাটা দক্ষতাটা রাখতে হয়, সেটা না ম্যাকিনির আছে না আর্থুরের আছে। ইনফ্যাক্ট আমি বলবো লোকাতেলেরও সেটা নেই। তো একজন অ্যাকচুয়ালি ক্রিয়েটার চাই মাঝমাঠে, সেই মাঝমাঠে ক্রিয়েটারটা যেহেতু নেই, সেহেতু ডিবালাকে নিচে নেমে এসে খেলতে হচ্ছে। ডিবালা এবার গোল করার লোক যদি আলভারো মোরাতা হয়, তখন অবভিয়াসলি ডিবালা নিচে নেমে আসলে গোল করাটাও কম হয়ে যাচ্ছে। মানে এই মুহূর্তে হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে ডিবালা উইথ 3 গোলস, বোঝাই যাচ্ছে কি অবস্থা। তো আমার মনে হয় যে এই দলটার এত ফ্লস রয়েছে, আমার মনে হয় এই দলটা অনেকে বলছিল যে রোনাল্ডো আটকে রাখছে জুভেন্টাসকে। হ্যাঁ, জুভেন্টাসকে 4-এ রোনাল্ডো আটকে রেখেছিল টপ 4-এ। রোনাল্ডো ছেড়ে যাওয়ার পরে টপ 4-এ দরজাটা খুলে জুভেন্টাস ফ্রি ফল করছে এখন। না, এখন রোনাল্ডো যেখানে গেছে সেখানেও যে রোনাল্ডো টপ 4-এ ফিনিশ করবে তারও গ্যারান্টি নেই। তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যেটা বলা হচ্ছিল যে একদম রোনাল্ডো আটকে রেখেছে, রোনাল্ডো আটকে রেখেছিল। হ্যাঁ, কিন্তু মানে রোনাল্ডো এখানে যদি এসে রোনাল্ডো যদি 30টা গোল করতো তাহলে হয়তো এখানে কিছুটা বেরিয়ে যেত, কিন্তু রোনাল্ডো নেই এবং এমন সময় গেছে যে কোনো রিপ্লেসমেন্টও পায়নি, মাঝমাঠও অচল। তো অতএব এখানে কথা বলার কোনো জায়গা নেই। আর রোনাল্ডো যদি টপ 4-এ ওখানে ফিনিশ করতে পারে তাহলে রোনাল্ডো লাকি হবে, কেননা ওখানে এখন আর একটা ম্যানেজার এসে গেছে, যেটা নিয়েও আমরা একটু কথা বলবো, যে কিন্তু অ্যাকচুয়ালি রোনাল্ডোকে টপ 4-এ ফিনিশ করা থেকে রোনাল্ডো একটা সিরিয়াস ক্লাবকে জয়েন করেনি, কি আর করব রোনাল্ডো বসে। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের এই ম্যাচ অফ দ্য উইক এই সেকশনটা শেষ। আমরা এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের যে একটা এক্সাইটিং ম্যাচ অফ দ্য উইক, মানে বেসিক্যালি যে ম্যাচটাতে প্রচুর মানে উথাল পাথাল ছিল, প্রচুর পড়তে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, সেরকম একটা ম্যাচ। প্রথমেই আমরা দেখবো হচ্ছে লিভারপুল বনাম ব্রাইটন ম্যাচটা। কৃষ্ণেন্দু, লিভারপুল বনাম ব্রাইটন ম্যাচটা এত এক্সাইটিং কি করে হয়ে গেল? লিভারপুল দুখানা গোল করে, দুখানা গোল ডিসঅ্যালাউড হয় লিভারপুলের, কিন্তু ওই ব্রাইটনেরও তো একটা গোল ডিসঅ্যালাউ হয়েছে। হ্যাঁ, ব্রাইটনের একটা গোল ডিসঅ্যালাউড হয়। লিভারপুলের প্রথম 25 মিনিটে খেলা থেকে মনে হচ্ছে লিভারপুল উইল রান অ্যাওয়ে উইথ দ্য গেম। দুখানা গোল করে খেলাটাকে প্রায় হাতের মধ্যে নিয়ে চলে আসে। আর তারপর ঠিক ফার্স্ট হাফের শেষের দিকে গিয়ে ব্রাইটন গোলটা করে এবার ব্রাইটনের, আমি বোধহয় 2 সপ্তাহ আগে বলেছিলাম ব্রাইটন টপ 4-এ ছিল, তখন দেবকমদা বলেছিল যে এরপরে সিটি আর লিভারপুল ঠিক নিচে নেমে যাবে। ব্রাইটন ঠিক সেই খারাপ দল না,
সেকেন্ড হাফে ব্রাইটন লিভারপুলকে ভালোই চেপে ধরেছিল, আর 2-2 হওয়ার জিতে পরে যেতে পারতো, জিতে যেতে হ্যাঁ পারতো জিতে matchটা। যেতে পারতো, ব্রাইটন জিতে যেতে পারতো। 2-2 হওয়ার পরে ইট ওয়াজ এনিবডিজ গেম, মানে যেরকম খেলার ফ্লো ছিল তাতে ইট ওয়াজ এনিবডিজ গেম। আর যেটা আমি বললাম যে ক্লব বলেছিল যে আমার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাচ্ছিল যে ব্রাইটনের সঙ্গে স্ট্রাগল করছে এই টিমটা। হ্যাঁ মানে ওই যে যেটা ট্রসারকে ফাইনালি যে অফসাইডটা দিল, ওটা যদি জাস্ট 2 সেকেন্ড পরে দৌড়াতো তাহলে ইট ওয়াজ নট অফসাইড। না তাহলে এটা নট অফসাইড। সো ব্রাইটন ওয়েল আমি বলবো না আনলাকি নট টু উইন, ইট ওয়াজ ওই খেলাটার যা মানে খেলাটার যা হয়েছে তাতে মানে ওই ড্র ওয়াজ দ্য ফেয়ার রেজাল্ট, কিন্তু দেয়ার ওয়াজ আ চান্স একটা কনসার্নিং দিক হচ্ছে সেকেন্ড হাফে মানে আপ টু ট্রসার্ডের গোল, মানে ট্রসার্ডের ডিসঅ্যালাউড গোল আমি বলবো, লিভারপুল যতবার কাট ওপেন হয়ে গেছে ডিফেন্সে, ইনফ্যাক্ট গোলটাও ওইভাবেই হয়েছে, কমপ্লিটলি কাট ওপেন হয়ে গেছে দুটো সেন্ট্রাল মিডফিল্ডের মধ্যে গ্যাপ। তো কোনাটাকে আবার এই ম্যাচটা স্টার্ট করিয়েছে, আগের ম্যাচটা খারাপ খেলেনি বলে, বাট সেইটা একটু কনসার্নিং হবে লিভারপুলের কাছে। লিভারপুলের প্রবলেম হলো আগের ম্যাচটা জেতার পরে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি এসেছিল যে দারুণ টিম, যারা বেসিক্যালি সেকেন্ড গিয়ারে খেলে 5-0 হারিয়ে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। সো ওটা দেখে বোঝা যায় যে ওটা একটা ফলস রেজাল্ট ছিল, আর এরপরে যে ইউনাইটেড যে রেজাল্টটা করে সেটাও একটা ফলস রেজাল্ট, সেটা পরে বোঝা যাবে। ব্যাপারটা হলো হচ্ছে যে ব্রাইটন, আমি যেটা বলেছিলাম যে ব্রাইটন এই বছর অনেককে সারপ্রাইজ করবে, কেন কি ব্রাইটনের আমার মনে হয় এই সময় ব্রিটিশ কোচিং এ সবার থেকে যেটা মানে সবার থেকে ট্যালেন্টেড যে কোচ এখন ইংল্যান্ডে ব্রিটিশ কোচিং এ, সে এখন ব্রাইটনে আছে গ্রাহাম পটার। আর যে লিভারপুল বা সিটি যেরকম খুব ফোর্থ সাইড ওয়ালা ক্লাব, যারা লং টার্ম প্ল্যানিং করে, সিরিয়াস ক্লাব এরা, তারা আমার মনে হয় ক্লপের রিপ্লেসমেন্ট বা পেপের রিপ্লেসমেন্ট হিসেবে এই গ্রাহাম পটারকে দেখবে। আর ব্রাইটন যদি কোনো বড় ইনজুরি না হয়, যদি টপ প্লেয়ার গুলোকে ফিট রাখতে পারে অল সিজন, ব্রাইটন টপ 10 এ ফিনিশ করবে এই সিজন। ব্রাইটন অ্যাকচুয়ালি একটা যদি আউট এন্ড আউট গোল স্কোরার থাকতো Out and out goal স্কোয়াডে, scorer তাহলে থাকলেই টপ হয়ে যেত। 6 এর একটা আউটসাইড চান্স তো Chance ছিল, ছিল, ভালো chance রকমের ছিল। চান্স ছিল। কিন্তু ব্রাইটনের যা স্কোয়াড নীল আছে, মৌপাইকে দিয়ে হবে না, নীল মৌপাইকে দিয়ে টপ 6 হবে না। নীল মোপে হচ্ছে ওই অন্য লোককে তোমার জ্বালাতন করার জন্য যদি একটা স্ট্রাইকার দরকার, যারা জ্বালিয়ে মারবে, লোককে কেউ একটা লোকে এসে ফাউল করে দেবে, মানে এত রাগিয়ে দেবে ডিফেন্ডারদের, ওরকম স্ট্রাইকার, কিন্তু গোল স্কোরিং স্ট্রাইকার না। কিন্তু ব্রাইটনের যে স্কোয়াড আছে, ট্রসার্ড, তারপরে লাম্পটি ফিট হয়ে ফিরেছে, এদের যদি ফিট রাখতে পারে অল সিজন, তাহলে আমার ব্রাইটন মনে হয় টপ 10 ফিনিশ করবে। লেফট উইং ব্যাকেও ইয়ের খেলাটা খুব ভালো লাগছে, মার্কো কুকুরেলা খুব ভালো খেলছে, কুকুরেলা খুব ভালো খেলছে। এবার আমরা সেরিয়ার দিকে আসি। সেরিয়াতে এরকম এক্সাইটিং ম্যাচ যেটা ঘটে গেছে সেটা হচ্ছে আটালান্টা বনাম লাৎসিও। আপনারা এই একটা থিম দেখবেন, আটালান্টা যেখানেই খেলে খান দুয়েক গোল তো আটালান্টা করেই ফেলে, সে ওল্ড ট্রাফোর্ডে খেলুক বা সান সিরোতে খেলুক বা যেখানে নিজেদের মাঠে খেলুক, মানে ফ্রি ফ্লোয়িং দল। তো এই অ্যাটলান্টা আপনারা মনে রাখবেন যে আমি এইরকমই এক্সাইটিং ম্যাচের মধ্যে একবার ইন্টার অ্যাটলান্টা ম্যাচটা রেখেছিলাম যেখানে 2-2 শেষ হয়েছিল। অ্যাটলান্টা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউনাইটেডের কাছে 2-0 এগিয়ে গিয়ে তারপরে 3-2 হেরে যায়। তবে তাল ঠুকছে যে ম্যানচেস্টার যখন এইখানে আসবে অ্যাটলান্টার কাছে, তখন কিন্তু এইটা যাতে ফেরত দিতে পারে। তো এটা উইকেন্ডে অ্যাটলান্টা যেটা করেছে সেটা হচ্ছে যে লাৎসিও জানতো যে অ্যাটলান্টা একটুখানি টায়ার্ড আছে, একটা ডিফেন্ডার নেই, তাই জন্য লাৎসিও একটু তেড়ে ফুড়ে শুরু করেছিল এবং প্রথমেই একটা গোল পেয়েও যায়। এটা পেড্রোর কাছ থেকে অসাধারণ একটা ইয়েতে গোলটা করে। একদম প্রথম হাফের যে এক্সট্রা অতিরিক্ত সময় যেটা দেওয়া হয়, সেইখানে গিয়ে দুয়ান জাপাতা একটা অসাধারণ গোল করে। অসাধারণ গোল মানে সে মানে একদম কাটিয়ে অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে শটে গোল। সেকেন্ড হাফে আবার তেড়ে ফুড়ে শুরু করে লাৎসিও এবং চিরো ইম্মোবিলে 74 মিনিটের মাথায় আবার লাৎসিওকে এগিয়ে দেয়। এরপরে যে গোলটা করে আটলান্টা, সেটা তারপরে কিন্তু আটলান্টা মোটামুটি মানে তখন আর কি খেলাটা আর কি, তারপরে লাৎসিও আর কি ডিফেন্সিভ খেলতে থাকে এবং অ্যাটলান্টাই তারপরে খেলতে থাকে।
এবং তারপরে 94th মিনিটে একদম মানে লাস্ট মিনিট অফ দ্য যে এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, তাতে একটা অসাধারণ ওয়ান টাচ ভলি, মানে বলটা ক্রস হয়ে আসে একটা জায়গা থেকে, ডামি দেওয়া হয়, সেই ডামিটা বলটা ভেতরে ঢোকে এবং মর্টেন ডুরুন জাস্ট মানে কোনো রকম কোনো বলটাকে কন্ট্রোল না করে জাস্ট ওয়ান টাচ না দেখে ওয়ান টাচ শট এবং অ্যাকিউট অ্যাঙ্গেলে বলটা গোলে ঢুকে যায়। অসাধারণ গোল। এবং মানে আমার তো মনে হয় যে এই বছর অ্যাটলান্টা যেসব গোলগুলো করেছে তার মধ্যে অন্যতম মানে ভালো যে দুটো গোল সেটা এই ম্যাচেই আর কি হয়েছে। তো অ্যাটলান্টা বরাবরই খুবই ফ্রি ফ্লোয়িং গোল স্কোরিং টিম। এই মুহূর্তে অ্যাটলান্টা রয়েছে হচ্ছে 5th-এ, লাজিও তাদের থেকে ঠিক 1 পয়েন্ট দূরে 6th-এ রয়েছে। তো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই দুইটা স্ট্যাটাস কোটা বজায় রাখলো। তবে আমার মনে হয় একটু হয়তো অ্যাটলান্টা লাজিও থেকে এগিয়ে থাকবে। এবার আমাদের পরের সেকশনে যাব, সেটা হচ্ছে যে ম্যানেজেরিয়াল টার্বুলেন্স। এই ম্যানেজেরিয়াল টার্বুলেন্সে এই সপ্তাহে প্রচুর ম্যানেজারের এদিক ওদিক মুভমেন্ট হয়েছে। তো প্রথমে যে ম্যানেজার সম্বন্ধে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওলেকে নিয়ে আমরা প্রায় বোধহয় একটা বীরগাথা লিখে ফেলেছি। না, প্রথমে আমরা লিখেছিলাম হচ্ছে যে তাকে নিয়ে কি করে মানে পিঙ্ক স্লিপ তৈরি করা যায়, হাউ টু ইস্যু পিঙ্ক স্লিপ ইন ইংল্যান্ডে সেটাকে P45 বলে। 5 ইজি স্টেপস। ঠিক আছে, ইংল্যান্ডে সেটাকে P45 বলে, পিঙ্ক স্লিপ বলে। হাউ টু ইস্যু আ P45 ইন 5 ইজি স্টেপস। সেইখান থেকে ওলে নিজের মানে গদি রক্ষার জন্য যে খেলাটা খেলিয়েছে, মানে ওলের পরিবর্তন ধরা হচ্ছিল আন্তোনিও কন্তেকে। তো সেই কন্টের স্ট্র্যাটেজি টটেনহামের এগেনস্টে ইউজ করে ও কিন্তু বাজিমাত করে দিয়েছে। কৃষ্ণ, তুই কেমন দেখলি? 3-5-2 ফরমেশনটা ইউজ করে, এটা ওলে প্রথমবার ইউজ করছে না বাই দ্য ওয়ে, কিন্তু এমন নয় যে ওলে এটা মাঝে মাঝে ইউজ করে। সো টোটাল 37 খানা ম্যাচ পর 4-2-3-1 খেলেছে, 37 খানা ম্যাচ, তারপরে চেঞ্জ করে। 3-5-2 ফরমেশনটা বেসিক্যালি ইট ওয়াজ ওই 7 খানা ডিফেন্সিভ প্লেয়ার নামিয়ে ওলে জাস্ট চেষ্টা করলো যে গোলটা না খাওয়া যাক, তারপরে সামনে যে তিনজনকে খেলাচ্ছিল সেই তিনজন they will find a way to score goals, and that is exactly what happened. কিন্তু যেই টটেনহাম টিমটার এগেইনস্টে খেলেছে, সেই টটেনহাম মানে আমার টটেনহাম ফ্যান্সদের জন্য কষ্ট হচ্ছিল যে পয়সা দিয়ে এই টিমটাকে মাঠে খেলা দেখতে আসতে হয় এদের। এটা ইউনাইটেডের থেকেও খারাপ অবস্থা। এত মানে 5 খানা পাস একসঙ্গে স্ট্রিং করতে পারছিল না, অসম্ভব খারাপ বিল্ড আপ প্লে। হ্যারি কেনকে মনে হচ্ছিল হি উড ওয়ান্ট টু বি এনিওয়্যার বাট অ্যাট টটেনহাম। আর যেটা আমি মানে এই ম্যাচটার হাইন্ডসাইট ইজ এ ভেরি গুড জাজ। সো মানে ওলের এই ম্যাচটা জেতার পরে যে টিকে গেল, কিন্তু টটেনহাম টিমটা যে অবস্থায় ছিল, সেই ম্যানেজার স্যাক হয়েছে, নুনোকে স্যাক করা হয়েছে, কন্তেকে আনা হয়েছে, মানে বেসিক্যালি দ্যাট টিম ওয়াজ ম্যানেজার ওয়াজ ডেড ম্যান। আমার সিজন প্রিভিউ এর প্রেডিকশন মিলেছে যে টপ 6 7 নুনো হচ্ছে প্রথম মানে দ্য আর্লিয়েস্ট নুনো বাই দ্য ওয়ে সিজনের প্রথম মাসে ম্যানেজার অফ দ্য মান্থ ছিল। হ্যাঁ, প্রিমিয়ার লিগ ম্যানেজার অফ দ্য মান্থ, তিনটে ম্যাচ জিতেছিল। প্রিমিয়ার লিগ ম্যানেজার অফ দ্য মান্থ। He is the first Premier League manager of the month of that season to get sacked on 1st November. এত তাড়াতাড়ি কোন ম্যানেজার অফ দ্য মান্থ স্যাক হয়নি, এটা নুনোর সঙ্গে হয়েছে। এটা ফলস রেজাল্ট, যেটা লিভারপুল ইউনাইটেডকে হারিয়েছিল সেটাও ফলস রেজাল্ট, আর এটাও ফলস রেজাল্ট। টটেনহাম বেশ খারাপ টিম, টটেনহাম মানে অ্যাটলিস্ট নুনোর আন্ডারে এটা খুবই খারাপ টিম ছিল। আর এই রেজাল্টটা ওলেকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এটা বেসিক্যালি ওই এরকম ভাবে একটা রেজাল্ট, একটা ম্যাচ জিতে যদি ওলের সব দোষ ঢাকা পড়া যায়, তাহলে সেই ম্যানেজারিয়াল যারা ম্যানেজারিয়াল তোমার ইভ্যালুয়েশন ক্লাবে করছে, যাদের এই কাজটা ম্যানেজার কি ইভ্যালুয়েট করা, তারা নয়তো নিজের কাজ জানে না, আর না দে আর নট ইন্টারেস্টেড ইন রানিং আ সিরিয়াস ফুটবল ক্লাব। এরপরের যদি অ্যাটলান্টার কাছে ম্যান ইউনাইটেড 5 গোল খায় এবং সিটির কাছে 5 গোল খায়, তখন
ম্যান ইউনাইটেড ভক্তকুল কাকে ওলের রিপ্লেসমেন্ট হিসেবে দেখবে? এখন আর কেউ নেই, মানে আনলেস ইউনাইটেড তোমার আয়াক্স কে অনেক টাকা দিয়ে এরিক টেন হাগকে নিয়ে আসার চেষ্টা করে, বা যে কোনো একটা ওয়ার্কিং ম্যানেজার যারা আই ডোন্ট ক্লাবে থিংক আছে। টেন হ্যাগ এই সিজনে আসতে চাইবে। আই থিংক হ্যাঁ, সিজন মানে এন্ডে আমার হয়তো আসতে চাইবে। সেটা একটা বড় প্রবলেম যে টেন আমার হাগ মনে হয় আসছে, আমার মনে হয় অন্যের দাম্পত্য জীবনের দিকে না তাকিয়ে যারা সিঙ্গেল আছে তাদের দিকে তাকানো উচিত। যারা সিঙ্গেল আছে তাদের দেখতে খুব খারাপ, সো ওই জন্য যাবে না, সিম্পল। যাকে খুব দেখতে ভালো ছিল সে অলরেডি কমিটেড হয়ে গেছে, সো পয়েন্ট ইজ একটু লেট হয়ে গেছে। একটা কোয়েশ্চেন করি, ফরমেশনটা যেটা 5-3-2 ফরমেশনটা কি দিয়েছে বলে? 5-3-2, 3-5-2, হ্যাঁ 3-5-2 যেটাই, মানে ওয়ান বিসাকাকে দিয়ে মনে হয় ওটাকে 5-3-2 বলাই বেটার, কারণ ওকে অ্যাটাকিং ফুলব্যাক বললে একটু চাপ আছে। বাট এটা কি মানে কন্টিনিউ করবে? কারণ মোটামুটি তিনটেই সেন্টার ব্যাক ইউনাইটেড, এবার তাহলে প্রতিটা ম্যাচই ওই তিনটে সেন্টার ব্যাক কি খেলাতে হবে? আজকে লিন্ডেলফ খেলবে না, লিন্ডেলফ ইনজিওর্ড আছে, অ্যাটালান্টার সঙ্গে লিন্ডেলফ নেই, সো হুম। মোস্ট প্রবাবলি নয় লুক শকে বোধহয় লেফট সেন্টার ব্যাক খেলিয়ে আর বোধহয় অ্যালেক্স টেইস কে লেফট উইং ব্যাক খেলাবে। 3-5-2 আপাতত কন্টিনিউ করবে, কেন কি গোল খাওয়াটা বিরাট প্রবলেম হয়ে গেছিল ইউনাইটেডের জন্য, ওই গোলটা আটকানোর জন্য এই ফরমেশন খেলা। কিন্তু কতটা লং টার্মে, কেন কি রোনাল্ডো কাভানির জন্য, রোনাল্ডো কাভানিকে যদি এক টিমে খেলাতে হয়, দিস ইজ দ্য বেস্ট ফরমেশন টু বি অনেস্ট। দুখানা কান্টু না খেলালে ওরা শুট করবে না। হ্যাঁ, ওরা শুট করবে না। এবার রোনাল্ডো ম্যান ইউনাইটেড ভক্তকুল কি রিজাইন করে ফেলেছে যে পল পগবা ফ্রিতে সামনের বছর চলে যাচ্ছে? মোস্ট প্রবাবলি, মানে এখনো যখন কন্ট্রাক্ট সাইন করেনি ও পল পগবা মোস্ট প্রবাবলি এবং খেলাচ্ছেও না না, পল পগবা রেড কার্ড খেয়ে ওই জন্য আগের ম্যাচে খেলেনি, সাসপেন্ড ছিল আগের ম্যাচে। আজকে পল পগবা খেলতে পারে আমার মনে হয়, খেলবে। পাঁচটা ডিফেন্ডার খেলালে কি পল পগবাকে খেলানো যায়? হ্যাঁ, খেলানো যায়, তখন পল পগবা খেলানো যায়। পাঁচটা ডিফেন্ডার খেলালে তো এনাফ প্রোটেকশন পল পগবার জন্য। কিন্তু আমার মনে হয় পল পগবা ছেড়ে দেবে। কিন্তু এবার পল পগবা ডিপেন্ড করছে পল পগবা স্যালারি কে মিট করবে, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কে মিট করবে না, জুভেন্টাস মিট করবে না, সো ওটা একটা কাউন্ট হয়ে যেতে পারে পল পগবার থেকে যাও, যে ওর যে স্যালারি ডিমান্ড সেটা আর কোনো ক্লাব মিট করছে না। মানে পিএসজি মিট করবে। হ্যাঁ, পিএসজি আরেকটা ক্লাব যারা খুব একটা বেশি সিরিয়াসলি ফুটবল স্ট্রাকচার দেখে না, তো ওটা হতে পারে পল পগবাকে সে পিএসজি যে কারো স্যালারি মিট করবে আই থিংক। হ্যাঁ, যে কোনো স্যালারি মিট করতে। আচ্ছা, পিএসজি নিয়ে যখন কথা উঠলো, পিএসজি নিয়ে আমার একটা ছোট্ট একটা বক্তব্য ছিল, সেই বক্তব্যটা রেখে প্রশ্ন করো না, আমার পিএসজি আমি মানে খবর রাখছি না, আমি বক্তব্য থাকলে বলো। বক্তব্য রাখছি। পিএসজি এই বছর কিছু সুপার সাইনিংস করেছিল, ঠিক আছে? তার মধ্যে একজন হচ্ছে সার্জিও রামোস, এখন পর্যন্ত খেলেনি এবং ওকে নিয়ে প্যারিসে শোনা যাচ্ছে যে প্যারিসের ডক্টররা বলছে যে সার্জিও রামোস আর কোনোদিন ফুটবলে ফিরতে পারবে কিনা তারা শিওর না। হ্যাঁ, মানে কন্ট্রাক্ট টার্মিনেশনের কথা হচ্ছে। 36 বছর বয়সে সার্জিও রামোসের এই অবস্থা, যার সাথে এক সময় তুলনা করা হতো যে ও নাকি পাওলো মালদিনির উত্তরাধিকারী। পাওলো মালদিনি 37 বছর বয়সে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। তো এছাড়া আমি ইউনাইটেডের একটা কথা বলতে কি ভুলে গেলাম, রোনাল্ডো যে গোলটা করেছিল তার আমি আজকে এক্সজি চেক করলাম, মানে 0.06। ঠিক আছে, ওটা মারাত্মক টাফ একটা ফিনিশ। 100টা শট মারলে 6বার বোধহয় গোলটা হয়। তো ওই যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপরে টিকে আছে। আজকে একটা খুব ভালো লেখা পড়েছি সলজারের উপরে, যে the collectively they're not good enough to win anything, but the players are too brilliant to not getting sacked. Problem. আচ্ছা, পিএসজি আমি সুপার সাইনিং গুলো নিয়ে একটুখানি একটা কমেন্ট করে রাখতে চাই। আরেকজন সুপার সাইনিং জিরো ইয়েতে এসেছিল হচ্ছে, সেটা হচ্ছে লিও মেসি। তার এই মুহূর্তে 0 লিগ গোলস, 0 অ্যাসিস্ট। না ওকে তো চ্যাম্পিয়ন্স লিগের জন্য আনা হয়েছে, সেখানে 2টো গোল একটা অ্যাসিস্ট। তাই বলে কি 3টে গোল লিগে যে খেলছে, লিগে কি খেলছে না? লিগের দরকার নেই তো। লিগে তুমি দেখতে পাচ্ছ মেসি 0 গোল 0 অ্যাসিস্ট নিয়ে 10 পয়েন্টে এগিয়ে, 0 গোল 0 অ্যাসিস্ট, এদিকে বার্সেলোনা 9 পয়েন্টে পিছিয়ে লিগে, এবং গট ইনজিওর্ড ইয়েট अगेन। ঠিক আছে, আমি ভাবলাম তুলে নিয়েছে, ইনজিওর্ড হয়েছে। হ্যাঁ, ইনজিওর্ড হয়েছে। তারপরে ইউরোপ সেরা, সামনে ইন্টারন্যাশনাল ব্রেক, মেসি হ্যাজ গট হিজ প্রায়োরিটিজ কারেক্ট। আরেকটা ফ্রি ট্রান্সফার, ইউরোপ সেরা গোলকিপারকে নিয়ে আসা হয়েছিল, ঠিক আছে? 21 বছর। এবার তুমি আসল জায়গাটা এলে, যেটা থেকে তোমার 10 বছর 15 বছরের জন্য আর কি পুরো পাকাপাকি থাকবে।
কিন্তু এখনো পর্যন্ত 1.5 ম্যাচ পার মান্থ হিসাবে খেলেছে। তো আমি খুশি যে পিএসজি ওকে 8 মিলিয়ন না 9 মিলিয়ন করে করে পার মান্থে দিচ্ছে, 1 মানে 1.5খানা ম্যাচ খেলার জন্য প্রতি সপ্তাহে আর কি ওরকম পাচ্ছে। আর ফোর্থ যে সুপার সাইনিংটা ছিল সেটা ছিল হচ্ছে ওয়াইনালডাম, লিভারপুল থেকে গেছিল। তারও এই মুহূর্তে 0 গোল 0 অ্যাসিস্ট এবং মোস্টলি অন দ্য বেঞ্চ থাকে। একমাত্র প্লেয়ার যে এখনো পর্যন্ত কাজে লাগছে, হ্যাঁ, যাকে আর কি সামার সাইনিং পিএসজি করেছে যে কাজে লাগছে, সেটা হচ্ছে ইন্টার মিলানের আশরাফ হাকিমি, কিন্তু তার জন্য ওরা 71 মিলিয়ন দিয়েছিল। তো এই হচ্ছে বেসিক্যালি ফ্রি ট্রান্সফারের মানে গতি। আমি জানি না পল পগবা গেলে ওখানে কি হবে, তো বলা যায় না। আচ্ছা, নুনোর ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে। নুনো এই যে আগস্টে ম্যানেজার অফ দ্য মান্থ হয়েছে, তারপরে এখানে স্যাক হয়ে গেল তো তাড়াতাড়ি, প্লেয়াররা কি কেউ সমবেদনা জানিয়েছে? না, মানে আমি একটা প্লেয়ারের দেখিনি যারা সমবেদনা জানিয়েছে। কোনো প্লেয়ারের কোনো কমেন্ট নেই। বেসিক্যালি ভেরি আনপপুলার লোক ছিল নুনো টটনহামের ভেতরে, আনকমিউনিকেটিভ, ট্রেনিং ছাড়া কিছু করা হতো না। মাঝে মাঝে আজকে একটা রিপোর্ট দেখলাম যে বড় ম্যাচের আগে ম্যাচ স্পেসিফিক ড্রিলস ট্রেনিং সেটা করাতো না নুনো। সো প্লেয়াররা খুব একটা বেশি খুশি ছিল না নুনোর আন্ডারে। আর কন্টের মতন ম্যানেজার যখন অ্যাভেলেবেল হয়ে গেছে, নুনোর মতন ম্যানেজারকে বেকার সহ্য করবেই বা কেন? সবাই তো আর ম্যানচেস্টার ইউনাইটেড না। কন্টেকে শোনা যাচ্ছে যে প্রমিস করা হয়েছে উইন্টার ট্রান্সফারে 100 মিলিয়ন দেওয়া হবে, এবং কন্টে নাকি সেই 100 মিলিয়ন দিয়ে ভিক্টর মোজেস, আর্তুরো ভিদাল এবং তার সাথে মারিও মানজুকিক এদেরকে কেনার চেষ্টা করছে। কন্টের টার্গেট হচ্ছে দুসান ভ্লাহোভিচ আর ফ্রাঙ্ক কেসি। হ্যাঁ, দুসান ভ্লাহোভিচ, ফ্রাঙ্ক কেসি একটু এখনো বাচ্চাই হয়ে যাচ্ছে, ওর জন্য ভিক্টর মোজেস রাশিয়াতে আছে, হয়তো ওকে 30 মিলিয়ন দিয়ে কিনলো। আলেক্সিস সানচেজকে 30 মিলিয়ন। লাস্ট সিজন ইন্টারে একটা ইয়াং ডিফেন্ডারকে কন্তে ভালোই তৈরি করেছিল, তার 30 বছর বয়স না, আলেসান্দ্রো বাস্তনি। আর লাউটারো মার্টিনেজও মারাত্মক বয়স্ক কোনো স্ট্রাইকার না। আশরাফ হাকিমিও 21 বছর বয়স বাই দেবে। নিকোলো বারেলা ইজ 22, 23। আমি এবার কন্টের এই স্ল্যান্ডার গুলো হয় কন্টের আগেন্সে যে বয়স্ক প্লেয়ারদের বেসের উপরে খেলা তৈরি করে, কিন্তু বাস্তনি, বারেলা, হাকিমি, লাউটারো মার্টিনেজ কেউই বয়স্ক প্লেয়ার না। যে যা স্কোয়াডটা পেয়েছে অর্ধেক প্লেয়ার কন্টের প্লেয়ার নয়। আর কন্টের প্লেয়ার না হলে তারা তো কন্টে রেগুলারলি এদের খেলিয়ে গেছে। এখন অবভিয়াসলি আজকে কি হ্যারিকেনকে খেলাবে না? হ্যারিকেন তো ওখানে বাচ্চা ছেলে বা হ্যারিকেন, কিন্তু আজকে যদি কন্টেকে বলতো তুমি ইব্রাহিমোভিচকে নেবে, ও লাভ দিয়ে বলতো হ্যাঁ নিশ্চয়ই নেবো। সে যাই হোক, ওটা কোনো কথা নয়। আমার কথা হচ্ছে যে 100 মিলিয়ন তো মোটামুটি পাওয়া যাচ্ছে। লিগ জিতবো কি? কিন্তু সেটা তো ঝাঁপিয়ে আমার প্রশ্নটা খুব সরল। আমরা এর আগে ধরে নিয়েছিলাম যে মোটামুটি টপ 3 ইজ প্যাকড। এখন দেখা যায় যে টপ 3 এর টিমও কিছু কিছু পয়েন্ট লুজ করছে। কন্টে আসাটা কি টপ 4টা কি আরো টাফ হয়ে গেল? টপ 4টা অনেক বেশি টাফ হয়ে গেল। ম্যানচেস্টার ইউনাইটেড এদের পক্ষে আরো টাফ অন পেপার টাফ হলো। এবার টটেনহামের স্কোয়াডটা কিন্তু মিডফিল্ডে অনেক গলদ, ফরওয়ার্ড লাইনে হ্যারিকেন এখনো মনে হচ্ছে যে প্লিজ আমাকে যেতে দাও করছে। সো এবার কন্টে নরমালি একটা পুরো প্রি সিজন পায় স্কোয়াডটাকে ড্রিল করার জন্য, সেটা পাচ্ছে না। আজকে ট্রেনিং শুরু করেছে, পরশুদিন খেলা। সো সেইগুলো ম্যাটার করছে। এবং আমার আর টপ ফোরটা আমার মনে হয় টটনহামের জন্য এই সিজন একটু স্ট্রেচ হবে। কন্টে এসেছে বলে চান্সেস আর বেটার, কিন্তু এখনো আমার টটনহামকে মনে হয় না টপ 4 পাচ্ছে। যদি আচ্ছা, মানে আর্সেনাল আর ম্যানচেস্টার ইউনাইটেড এর সেকেন্ডলি খুব ইম্পর্টেন্ট একটা কথা, কন্টে কিন্তু 18 মাসের কন্ট্রাক্ট নিয়েছে। সো টটেনহামও জানে কন্টে বেশি দিন নেই, কন্টেও জানে টটেনহামে বেশি দিন থাকবো না। 18 মাসের কন্ট্রাক্ট। আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যানরা কি, আর্সেনাল অতটা নয়, আর্সেনাল তো এর মধ্যে পড়ছে না কারণ আর্সেনাল তো ইউরোপিয়ান খেলা নেই, ওয়েস্ট হ্যাম বা ম্যানচেস্টার ইউনাইটেড এরা কি আশা করবে যে টটেনহ্যাম কনফারেন্স ফাইনালে পৌঁছাবে? হয়তো রোমার এগেনস্টে কন্টের টটেনহ্যাম খেলবে। আমি খুব একটা বেশি সারপ্রাইজ হলো কন্টে যদি কালকে বাচ্চা টিম খেলিয়ে ভিটেস যদি কালকে জিতে যায়, মানে বৃহস্পতিবার দিন যদি ভিটেস জিতে যায়, তাহলে মোস্ট প্রবাবলি টটেনহাম নেক্সট রাউন্ডে যেতে পারবে না।
মানে ওই আবার আমি- ইন্টার স্ট্র্যাটেজিটা আবার এটা লাগাবে। স্ট্র্যাটেজি নিতে পারে। এটা একদম পারফেক্ট স্ট্র্যাটেজি, মানে ইউরোপ Perfect strategy। অ্যাটলিস্ট কনফারেন্স লিগ থেকে তো এটা একদম পারফেক্ট একটা কনফারেন্স লিগে থাকার কোনো কারণ থাকতে কিন্তু পারে না। কিন্তু কিন্তু মরিনোর রোমা বনাম কন্টের টটেনাম দেখার জন্য কি দর্শক হতো না? না, দর্শক কনফারেন্স লিগের জন্যই তো দর্শক হতো না, ব্যাপারটা হলো হচ্ছে। মাঠে আমার হয়তো ম- দর্শক হতো। আমার মনে হয় ভিটেসের কাছে যদি টটেনহাম হেরে যায়, মোস্ট প্রবাবলি টটেনহামের চান্সেস শেষ সেকেন্ড রাউন্ডে ওঠার। ভিটেস টিমটাকে তো কন্টে কিছুটা চিনবে আশা করি, কারণ মোটামুটি চেলসির ইউথ একাডেমি তো ওখানেই খেলে। না, এখন আর খেলে না, এখন খালি চলছিল একটা একাডেমি প্লেয়ার ভিটেসে খেলছে এই সিজনে। একটা সময় মোটামুটি ফার্স্ট 11 হয়ে হ্যাঁ, গেছিল ওই 5-6খানা প্লেয়ার থাকতো চেলসির ওই টিমে। সো আমার মনে হয় যদি ভিটেসকে যদি ভিটেস যদি হেরে কালকে জিতে যায়, মোস্ট প্রবাবলি টটেনহাম আমার মনে হয় কন্টে যদি মানে ওই ইন্টার মিলানের স্ট্র্যাটেজিটা ওখানে লাগাতে পারে, তাহলে কিন্তু টপ 4 এর জন্য টাফ হয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের। এবং ম্যানচেস্টারের টাফ এমনি তো হবে, অলে কোনো হ্যাঁ, সংশয় আছে, এমনি তো টাফ হবে। যেহেতু ওলে এখন প্র্যাকটিক্যালি আনস্যাকেবল হয়ে গেল। এর আগে টেকনিক্যালি আনস্যাকেবল ছিল, যে মানে যে কাকে করব। এখন ভক্তকুল যারা এতদিন চাইছিল যে না 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 এই লোকটাকে দূর করো, এখন তারাও বলছে আরে ভাই দূর করে কি হবে। হ্যাঁ, তো অতএব কাকে আনবে সেটাই হচ্ছে প্রশ্ন, কাকে আনবে। আমি দূর তো করলাম, আনার মতো প্রচুর লোক আছে এখন। আনার মতো প্রচুর লোক নেই। পচেটিনো পচেটিনো সেই শেষ পর্যন্ত ওয়েট ওই তো করছে। আবার বললাম অন্যের ঘরের দিকে তাকাচ্ছিস, অন্যের না, ওই দাম্পত্য ঘরটা দিকে ভাঙবেই, কেউ তাকাক না তাকাক ওই ঘরটা ভাঙবেই, কিছু করার নেই। ইউনাইটেডের লং টার্ম টার্গেট হচ্ছে পচেটিনো, এটা কোনো ডাউট নেই। এবার ইউনাইটেড কোথায় ওয়েট করছে, পিএসজি ওটা ভাঙবে, তারপরে পচেটিনো ইউনাইটেড। আরে ইউনাইটেড ওটা ম্যাসিভ একটা ব্লান্ডার যেমন ছিল, যে যখন জুভেন্টাস- পচেটিনো অ্যাভেলেবেল ছিল আগের বাড়ি, তখন জুভেন্টাস নিয়ে বলছে, নেওয়া উচিত ছিল। জুভেন্টাসের কিছু ফ্যানরা বলছে, সেদিনকে একজন দুজনের সাথে কথা হচ্ছিল, তারা বলছে আমরা ভুল এক্স ম্যানেজারটাকে নিয়ে এসেছি, হ্যাঁ। ভুল এক্স ম্যানেজারকে নিয়ে এসেছি। মানে লাস্ট 24 ঘন্টায় একটা চান্স ছিল একটা ঠিক এক্স ম্যানেজারকে আনা, সেটা হাত থেকে বেরিয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মোটামুটি আপনারা শুনলেন যে কচ্চাকুচি কিরকম ভাবে চলছে। ছোট্ট করে এবারে আমাদের লিগ র্যাপ আপ গুলো করে দিই। আমরা যদি লিগ র্যাপ আপ দেখি, তাহলে সেরিয়াতে এই মুহূর্তে নাপোলি এবং এসি মিলান কিন্তু মোটামুটি জিতেই চলেছে। এসি মিলানের যে ম্যাচটা এস রোমার সাথে হয়েছিল, সেটা বেশ বিতর্কিত ম্যাচ হয়। জলাতান ইব্রাহিমোভিচ তার একটা কথা বলেনি, আজকে পগবা খেলছে, ম্যাকটোমিনাই পগবা 3-5-2। আচ্ছা, এসি মিলান অ্যাওয়ে ম্যাচে রোমাকে 2-1 হারায়। বেশ মানে বিতর্কিত ম্যাচ। এতই বিতর্কিত হয় যে দুদলই বলে যে রেফারি মানে টেনে খেলিয়েছে অন্যকে। তো মানে রেফারি অ্যাকচুয়ালি তার মানে নিরপেক্ষ ছিল, এটাই বোঝা যায়। আর এবং ইনকম্পিটেন্ট ছিল। ফ্র্যাঙ্ক কেসি এবং জলাতান ইব্রাহিমোভিচকে রেশিয়ালি অ্যাবিউজ করা হয়। জলাতান ইব্রাহিমোভিচ তার 150তম গোল সেরিয়াতে করে, তার প্রফেশনাল লিগের 400তম গোল। এবং এই জয়ের ফলে এসি মিলান এবং নাপোলি যুগ্মভাবে শীর্ষে 31 পয়েন্টে। ইন্টার কিন্তু ভালোভাবেই তাদেরকে তাড়া করছে। ইন্টার রয়েছে হচ্ছে 24 পয়েন্টে থার্ডে, এবং রোমা 19 পয়েন্টে ফোর্থে। ইপিএল এ আমরা যদি দেখি, ইপিএল আমরা যে টপ 3টে দলের কথা বলছিলাম, সেই 3টে দল চেলসি, লিভারপুল, ম্যান সিটি কিন্তু প্রায় ইয়েতেই রয়েছে। লিভারপুল এবং ম্যান সিটি যেহেতু কিছু পয়েন্ট নষ্ট করেছে, তাই জন্য চেলসি একটু এগিয়ে গিয়ে 25 পয়েন্টে টপে রয়েছে। ওয়েস্ট হ্যাম 20 পয়েন্ট নিয়ে কিন্তু তারা করছে। কিন্তু যেটা 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 সেরিয়াতেও যেটা দেখার বিষয়, সেটা ছিল যে 4 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত, মানে এই 9টা টিমের গ্যাপ হচ্ছে 5 পয়েন্টের। সিমিলারলি আমরা যদি ইপিএল এও দেখি, তাহলে ইপিএল এ নাম্বার 3 থেকে নাম্বার 11 পর্যন্ত এই 8টা দলের গ্যাপও হচ্ছে মাত্র 6 পয়েন্টের। তো অতএব প্রচুর দল কিন্তু একসাথে বাঞ্চ হয়ে আছে। আরো মোটামুটি 7-8টা ম্যাচ বা 10টা ম্যাচ না গেলে বোঝা যাবে না যে টপ 4 এর জন্য কারা এগিয়ে আছে। শুধু এটুকু বোঝা যাচ্ছে যে বার্সেলোনার হয়তো খুব চাপ হবে টপ 4 এ পৌঁছানোর জন্য, কেননা লা লিগাতে এই মুহূর্তে রিয়াল সোসিয়েদাদ, রিয়াল ম্যাড্রিড, সেভিয়া এবং অ্যাথলেটিকো ম্যাড্রিড এরা কিন্তু এগিয়ে প্রথম 4টে জায়গা করে ফেলেছে। খুব সম্ভবত রিয়াল ম্যাড্রিড, সেভিয়া এবং অ্যাথলেটিকো ম্যাড্রিড তো টপে শেষ করবেই, এবং রিয়াল সোসিয়েদাদ
যারা এক্সপেক্টেড ছিল যে বার্সেলোনা তাদেরকে টপকে যাবে, তারা কিন্তু বার্সেলোনা থেকে এখন +9 পয়েন্টস এগিয়ে। তো এইখানে কিন্তু একটা ইন্দ্রপতন ঘটতে পারে। আমি এবার আমাদের লাস্ট সেকশনটায় আসবো, সেটা হচ্ছে উইনার্স অ্যান্ড লুজার্স। কৃষ্ণেন্দু, তোর জন্য এই সপ্তাহের উইনার অ্যান্ড লুজার কে কে? উইনার বলা চাপ। আমার মনে হয় উইনার হচ্ছে এই সপ্তাহে তোমার গ্রাহাম পটারের সিজন স্টার্ট হওয়ার পরে কিছু ইজি ম্যাচেস ছিল, যাতে টপ 4-এ ঢুকেছিল, যাতে অনেক লোক বলেছিল যে সিটি লিভারপুল আসবে, গ্রাহাম পটার ব্রাইটন উইল গো ব্যাক টু ওয়্যার দে। এখনো তুই ওলেকে উইনারের মধ্যে ধরছিস না? এর পরেও ওলে ইজ এখানে সার্ভাইভার আর লুজারের কথা হচ্ছে না, উইনার আর লুজারের কথা হচ্ছে। ওলে ইজ এ সার্ভাইভার। এবার গ্রাহাম পটার এই লিভারপুল ম্যাচটা প্রুভ করে দিচ্ছে যে এই ব্রাইটন টিমটা অনেক মশলা আছে, অনেক টিমকে বেগ দেবে এই সিজনে। ব্রাইটন যদি সব প্লেয়াররা ফিট থাকে তাহলে অনেক টিমকে বেগ দেবে। আর লুজার হচ্ছে নুনো এসপিরিতো সান্তো আর ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স। নুনো এসপিরিতো সান্তো তো বুঝতে পারলাম, ফ্যান্স ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স একটু এক্সপ্লেইন করবি? ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্স এক্সপ্লেইন করা মানে যদি একটা কন্টেল লেভেলের ম্যানেজার আনতে পারতো ইউনাইটেড এই সিজনে, তাহলে এই সিজনটা বাঁচানো যেত। কিন্তু এখন যা অবস্থা, মানে এখন ইনসুলেট হয়ে গেছে সলশায়ার, যাই হোক। আর ইউনাইটেডের বোর্ডও সিজন শেষের আগে ম্যানেজার চেঞ্জ করতে খুব একটা বেশি আগ্রহী নয়, আনলেস আবার 5-0 হয় আরেকটা সিটির সাথে। যদি 5-0 হয় সেটা আলাদা ব্যাপার হবে, কিন্তু সেটা হবে না, কেন কি এরপরে অনেক বেশি ডিফেন্সিভ খেলবে ইউনাইটেড। এবার এই সিজনটা মোরাললেস বোর্ড রাইট অফ করে দিয়েছে যে এই সিজনটা যা ইচ্ছে হোক, আবার আমরা পরের বছর দেখব। এবার অক্টোবর মাসে আমরা টাইটেল চ্যালেঞ্জ হারিয়েছি, নেক্সট 2 মাসে আমরা টপ 4 এর এটাও হারাবো। রিতম, উইনার্স এন্ড লুজার্স কাকে ধরছিস? লুজার্সের উত্তরটা তো কৃষ্ণদা মোটামুটি চুরি করে নিয়েছে, ওটা আমার উত্তর ছিল যে ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরাই মোটামুটি। আর একটা দিক বলি যে লুজার হওয়ার কারণ ম্যানচেস্টার ইউনাইটেড, কারণ ম্যান সিটি ক্রিস্টাল প্যালেসের সাথে হেরে নেক্সট উইকে ডার্বিটা খেলতে আসছে ইউনাইটেডের সাথে। তো সেটাও খুব একটা সুখকর এক্সপিরিয়েন্স হবে বলে আমার মনে হয় না, সেটাও ওল্ড ট্রাফোর্ডে খেলাটা। তো ম্যানচেস্টার ডার্বির দিকে চোখ থাকবে। আর উইনার বলা চাপের, প্যাট্রিক ভিয়েরা এই উইকের উইনার যদি বলতে পারি। ম্যান সিটিকে গিয়ে ম্যান সিটিতে হারানো, এর আগে আর্সেনালের সাথে বোধহয় প্রবাবলি এমিরেটসে গিয়েই ড্র করে এসেছিল ম্যাচটা, প্রায় জিতে গেছিল, ওটা যেটা উচিত ছিল, প্রায় জিতে গেছিল। হ্যাঁ, তো আমি বলবো প্যাট্রিক ভিয়েরা। দেববন্দার খুব প্রিয় লোক পণ্ডিত হিসেবে। বেশ ভালো পণ্ডিত। আমি আমি এই সপ্তাহের 1 নম্বর উইনার ধরবো হচ্ছে এই রেফারি ভদ্রলোক মারেস্কাকে। উইনার ধরছি তার কারণ হচ্ছে উনি একধারে রোমা এবং মিলান দুই ফ্যানকুলকেই একই সাথে মানে নিজের শত্রু করে দিয়েছেন। মানে নিজের ইনকম্পিটেন্সটা এতটাই জাহির করেছেন যে রেফারি বোর্ড তাকে 2 সপ্তাহের জন্য, মানে 2টো ম্যাচ উইকের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে এবং বলা হয়েছে তুমি আর বাসির চারিপাশে এসো না। তো এই ভদ্রলোক মানে প্রচন্ড মানে যে ইনকম্পিটেন্ট সেটা বোঝাই যাচ্ছে। উইনার আর একটা যেটা ধরবো সেটা অবভিয়াসলি এটা উইনার বলেছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি লুজার। উইনার আর একটা যেটা বলবো সেটা হচ্ছে দুসান ভ্লাহোভিচ এবং জিওভানি সিমিওনে। দুসান ভ্লাহোভিচ হ্যাট্রিক এবং জিওভানি সিমিওনের 2টো গোল, এবং তারপরেও প্রায় আরো গোল করে ফেলতো যদি না মানে কোন রকমে আর কি বাঁচানো হতো। তো টানা 2 ম্যাচে 6 গোল। সো দেখিয়ে দিচ্ছে যে ইটালির মিড বা লোয়ার মিড টেবিল গুলোতে এখনো কিন্তু ভালো ভালো স্ট্রাইকার রয়েছে, এবং জুভেন্টাসের এই যতই হোক, কিন্তু এই ইউরোপ জয়ী ডিফেন্ডার দুজন, তাদের এগেইনস্টে এরকম ভাবে 2টো গোল করা, তার মধ্যে একটা গোল তো অসাধারণ, মানে বক্সের বাইরে থেকে শটে যে গোলটা করেছে এটা অসাধারণ গোল। তো আমি বলবো যে জিওভানি সিমিওনে এবং দুসান ভ্লাহোভিচ। আর আরেকটা লুজার অবভিয়াসলি আমি বলবো হচ্ছে এএস রোমার ফ্যানরা 2021 সালে এসেও যদি আপনাদেরকে রেশিয়াল অ্যাবিউজ করে প্লেয়ারদেরকে আটকাতে হয়, তাহলে আপনারা দয়া করে আর মাঠে আসবেন না। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আচ্ছা, যাওয়ার আগে আরেকটা ম্যানেজারিয়াল চেঞ্জের কথা আমি আজকে সেটা রিপোর্ট এসেছে, মোস্ট প্রবাবলি নিউক্যাসল উনাই এমেরিকে নিয়ে আসছে ম্যানেজার হিসেবে। ভিলারিয়ালের মাঝপথে।
হ্যাঁ 6 মিলিয়ন ইউরো শুনলাম। বাই আউট ক্লজ আছে, টার্মিনেশন ক্লজ, সেটা নিউক্যাসলের জন্য 6 মিলিয়ন ইউরো ওদের পকেটে এক খাঁজে বোধহয় পাওয়া যায়। সো 6 মিলিয়ন ইউরো দিয়ে উনাই এমেরি, এবার উনাই এমেরি কালকে বলেছে আমি কিছু জানি না, আজকে ভিলারিয়াল বলছে আমি কিছু জানি না, কিন্তু ইংলিশ রিপোর্টার যারা নিউক্যাসল রিপোর্টার তারা একদম শিওর যে উনাই এমেরি আসছে। এবার উনাই এমেরি এই সিজনে বোধহয় 12 ম্যাচে দুখানা ম্যাচ, লাস্ট 12খানা ম্যাচে বোধহয় দুখানা ম্যাচ জিতেছে। আর এমেরি আজ পর্যন্ত কোনো রেলিগেশন ব্যাটেল ফেস করেছে নিজের ক্যারিয়ারে স্পেন বা অন্য কোথাও? রেলিগেশন ব্যাটেল আই ডোন্ট থিঙ্ক ফেস করেছে। কেন কি পিএসজি তো ঠিক আছে, না, তার PSG আগেও মোটামুটি টপ 6 টপ 4 এর দিয়ে হ্যাঁ। কাছাকাছি। এবার নিউক্যাসল বাই দ্য ওয়ে রেলিগেশন ব্যাটেল আর্সেনালে কিছুটা ফেস করেছিল একটা সময় শুরুর দিকে। এবার নিউক্যাসল একটা রেলিগেশন ব্যাটেলে আছে, মানে 19 বা 18 মোস্ট প্রবাবলি। আর স্কোয়াডটাও এমন না যে রেলিগেশন ব্যাটেল থেকে টপ করে উঠে যাবে এক্ষুনি। সো নিউক্যাসল আমেরিকা আনা এটা কিভাবে দেখছিস এটা? আমিও মুভটা আজকেই শুনলাম অ্যাকচুয়ালি, তো আমি খুব একটা মানে মানে খুব একটা করতে পারলাম না যে হঠাৎ উনাই এমেরি কেন। যদিও ভিলারিয়ালের স্টার্ট খুব খারাপ হয়েছে, বাট যাই না, উনাই এমেরির মুভটা আমার খুব একটা মাথায় ঢোকেনি, কারণ মাঝখানে একটা আনবিটেন রান ছিল, কিন্তু সেটাতে তো সব ম্যাচ ড্র করেই সে আনবিটেন রানটা চলছিল, তারপরে তো সব ম্যাচই মোটামুটি হারছে। তো ভিলারিয়াল থেকে স্যাক হবে এরকম কোনো রিপোর্ট ছিল না। তো আই থিঙ্ক নিউক্যাসলই অ্যাপ্রোচ করেছে, সেই জন্য হয়তো একটা মানে মিউচুয়াল এগ্রিমেন্টে ওটা ভিলারিয়ালের সাথে ইয়ে হবে। 6 মিলিয়নের ক্লজ আছে। তো এমবিডি আসার আরেকটা বাই দ্য ওয়ে আরেকটা ম্যানেজার যে ইউরোপা লিগ জিতেছে, টপ 5 লিগ জিতেছে, সে আবার মানে ইংল্যান্ডের একটা ক্লাবকে ম্যানেজ করছে। সেই ক্লাবটা মানে আমাদের মানে অনেক বড় প্লেয়ার ম্যানেজাররাই অনেক বড় বড় ক্লাবে আছে, একটা ক্লাব ছাড়া এখন ইংল্যান্ডে। দেখা যাক প্রিমিয়ার লিগটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। যাই হোক, আজকের আমাদের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। বুঝতেই পারছেন যে একটা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে এটা রেকর্ডিংটা চলছে, তবে আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। আমরা এই শুক্রবারে আরো অনেক নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। আর একটা অ্যানাউন্সমেন্ট আজকে আপনাদের এখন করে রাখি, আমরা একটা খুব স্পেশাল একটা এপিসোড আনতে চলেছি, হচ্ছে 19শে নভেম্বর রাত্রির বেলা। এক্সাক্ট টাইমটা আমরা আমাদের পরের শোতে ঠিক জানিয়ে দেবো, এবং এটা একটা লাইভ অনুষ্ঠান হবে। লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে একজন বিশিষ্ট অতিথি থাকবেন। খেলার জগতের সাথে তার অতটা নাম নয়, কিন্তু অন্যান্য এন্টারটেনমেন্ট জগতে তার সাথে ভালোই নাম আছে। নামটা এখন আমরা বলছি না, সারপ্রাইজ থাকুক, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবং জাস্ট একটাই ক্লু দিয়ে রাখলাম যে এপিসোডটা কিন্তু একটা লাল কালারের জার্সির দলের ওপরে বেসড হবে, ঠিক আছে? এদিকে দেখছি কৃষ্ণেন্দু একটু হাসছে, তো একটা রেড কালারের জার্সিওয়ালা দলের কিন্তু উপর বেসড হবে। এই জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।